ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠন করতে চাইছেন এবং একটা দল গঠন করে ভারতে হামলার পরিকল্পনা করছেন, সেই খবরটি আপনি তুলে ধরেন যে ভারতের একটা পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে। আর ক্যাচ লাইন পাকিস্তানের পত্রিকায় যে বলা হয় ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন, পূর্ব পাকিস্তানকে তার পশ্চিম পাকিস্তানের সঙ্গে একত্র হতেই হবে, এবং সেখানে যে সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হয় ব্রিগেডিয়ার আজমিকে বাংলাদেশের সেনা প্রধান করবার, সেটা নিয়ে আপনিও কন্টেন্ট করেছেন, আমিও কন্টেন্ট করেছি। এখন এই যে অন্য পত্রিকায় কি খবর বেরিয়েছে সেটা জানান দিলাম আমরা সাংবাদিক হিসেবে। ব্রিগেডিয়ার আজমি আমাদেরকে ভারতের দালাল বা রয়ের দালাল বলছেন এবং তিনি এক রকমের আইনি ব্যবস্থা নেবেন, দেখে নেবেন, এসব হুমকিও দিচ্ছেন। কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা তো নতুন কিছু নয়, তাই না? কখনো কখনো বিএনপি জামাতের দালাল বানানো হয়েছে আমাদেরকে আওয়ামী লীগ সরকারের সময়, এখন বানানো হচ্ছে ফ্যাসিবাদের দোসর, ভারতের দালাল, রয়ের এজেন্ট। যখন মানে সত্য উচ্চারণ করতে গেলে তো কোনো না কোনো পক্ষে যাবেই, কোনো না কোনো বিপক্ষে যাবেই, কারোর বিপক্ষে যাবে। তো যার বিপক্ষে যায় তখন এই ট্যাগ গুলো লাগিয়ে দেওয়া হয়। তবে আওয়ামী লীগের সময় আর যাই হোক অনেক কিছু হয়েছে, কিন্তু জনকণ্ঠে যা ঘটলো, দখল করে নেওয়া একটা ব্যক্তি প্রতিষ্ঠান, তা তো আর ঘটেনি আওয়ামী লীগের সময়, তাই না? চ্যানেল বন্ধ হয়েছে কিংবা সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে, ট্যাগ দেওয়া হয়েছে, কিন্তু এখন তো মব ক্রিয়েট করা হচ্ছে গণমাধ্যমে, আবার গণমাধ্যম দখল করে নেওয়া হচ্ছে ওই মব সৃষ্টিকারীদের মাধ্যমে। এখন যদি বলছেন যে আব্দুল্লাহ আমান আজমি বিষয়টা কেমন দেখছি, আচ্ছা র দেখতে কেমন, মানে রয়ের আকৃতিটা কেমন? এটা তো দীর্ঘদিনের কৌতূহল। আমি ভেবেছিলাম আপনার কাছে জানতে পারবো র দেখতে কেমন। মানে এটা কি মিকি মাউসের মতন, নাকি সুপারম্যান, নাকি স্পাইডারম্যান, নাকি কেমন দেখতে, ফর্সা নাকি কালো, মানে আমি জানি না। এখন যেহেতু আমাদেরকে রয়ের এজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে বানাচ্ছে, আমাকে বানাচ্ছে। আমাকে তো প্রথমে বলা হলো যে কি দাঁত ভাঙা জবাবের জন্য প্রস্তুত থাকতে। তো দাঁত ভাঙা জবাব হত্যার শিকার হতে পারে, কিংবা মব ভায়োলেন্সের মধ্যে ফেলতে পারে, অথবা যে কোনো ধরনের ফেক মামলায় ফেলতে পারে, মানে তারা যা ইচ্ছা করতে পারে। এখন তাদের যত উর্বর সময়, আমি এইভাবেই দেখছি। আওয়ামী লীগের সময় যেমন, আমি একটা এক্সাম্পল দিই, আপনি তো আওয়ামী লীগের সময় টেলিভিশনে অ্যাঙ্করিং করেছেন, আপনি ভিন্ন মতের লোকজন দেখেছেন। এখন কি ভিন্ন মতের লোক পাওয়া যায়? ভিন্ন মতের লোক কোন টাইপের পাওয়া যায়? সে সাংবাদিকদের মধ্যে কেউ একটু উদারভাবে কথা বলছে, তাদেরকে ডাকা হচ্ছে, এর বাইরে আর না। হয়তো তারা সত্য কথাটা বলতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। এখন ওই টেলিভিশন গুলো তো বিজনেস, মানে একটু ভিন্ন মত দরকার। কিন্তু আওয়ামী লীগের সব দেখুন যে খুব স্বাভাবিকভাবে বিএনপি লোকজনকে ডাকা হয়েছে, জামায়াতের লোকজনদেরকে ডাকা হতো, তারা হয়তো নিজেরা আসতো না। 2014 নির্বাচনের আগে এটাও সত্য কথা যে তখন বিএনপির লোকজনকে পাওয়া যেত না। কেন পাওয়া যেত না? তখন একটা পেট্রোল বোমা নিক্ষেপের সংস্কৃতি উঠলো, এবং সেই অজুহাতে বা সেই অপরাধের দায়ে বিএনপির কোন নেতা টেলিভিশনে এলে তাদেরকে টেলিভিশন স্টেশনের নিচ থেকে তুলে নিয়ে যাওয়া হতো, সাদা পোশাকের ডিবি বা এসবি লোকজন তুলে নিয়ে যেত। ওটি বাদে, ওই ঘটনা বাদে তারপরে তো বিএনপির স্পেস ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের লোকজন কোথায়? বলেন 2019 পর্যন্ত আমি টেলিভিশনে টক শো করেছি, রাজকাহন করলাম ডিবিসি খোলার পর। তো সে সময় আমার স্পষ্ট, মানে সে সময় এই টক শোতে তো আসিফ নজরুল স্যার থেকে নুরুল হক নুরু থেকে আমদালিব রহমান পার্থ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নজরুল ইসলাম খান থেকে শুরু করে সকলেই উপস্থিত হয়েছেন। এবং আপনার মনে থাকবে যে এমনকি হেফাজতে ইসলাম যখন 2013-14 সালে সোচ্চার, তখন 2013-14 সালে তাদের নেতৃবৃন্দও কিন্তু কথা বলছেন টেলিভিশনে। পিসের কথাটা যেমন গুরুত্বপূর্ণ, আমাকে ব্রিগেডিয়ার আজমির প্রতিক্রিয়াটা খুব মানে আমাকে খুব অবাক করেছে, কারণ আমি ক্যাচ লাইন পত্রিকায়, মানে পাকিস্তানের পত্রিকায় কি বলেছে সেটিকেই ভিত্তি করে কন্টেন্টটি তৈরি করেছি। এখন তিনি বলছেন পাকিস্তানের পত্রিকার ওই সাংবাদিকও নাকি রয়ের এজেন্ট। এবং ওটা বললো কোন পরিপ্রেক্ষিতে? ওটা তিনি বললেন, মানে তিনি তো ধরা পড়ে গেছেন। তিনি বলছেন যে আনন্দবাজারের রিপোর্টটি মন গড়া বা সেগুলো আমরা
এখান থেকে অপপ্রচার করছি। ওকে ফাইন, ঠিক আছে। তো আমি প্রশ্ন তুললাম আমার ফেসবুক স্ট্যাটাসে যেমন দিয়েছি, আমি লাস্ট যে কন্টেন্টে দিয়েছি তাকে নিয়ে, সেখানে আমি প্রশ্ন অ্যারাইজ করেছি যে উনি প্রতিবাদ দিয়েছেন আনন্দবাজারের, যে উনি ইসলামিক রেভলিউশনারি গার্ড তৈরি করছেন বা আর্মি তৈরি করছেন, তিনি ভারতে হামলার নেতৃত্বে রয়েছেন, সুইসাইড স্কোয়াড তৈরি করেছেন, কিন্তু ক্যাচ লাইনে যে তাকে সন অফ দ্য হিরো অফ পাকিস্তান অ্যান্ড দ্য লিডার অফ জামাতে ইসলাম এই বলে উল্লেখ করা হলো, এবং তিনি পাকিস্তানের প্রতি তার এতটাই প্রেম যে বাংলাদেশের মুক্তি বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি নিয়মিত বিষোদ্গার করে আসছেন বা কটাক্ষ করে আসছেন। তিনি সংবিধান মানেন না, তিনি পহেলা বৈশাখ উদযাপন মানেন না, তিনি বাংলাদেশের পতাকা মানেন না, মানচিত্র মানেন না, এতটাই পাকিস্তানি প্রেমিক। সেখানে তিনি একটু প্রতিবাদ করলেন না? যখন এইটা আমি এই প্রশ্নটি অ্যারাইজ করলাম আমার ফেসবুক স্ট্যাটাসে এবং ভিডিও আমার মানচিত্র চ্যানেলে, তখন তিনি তো বুঝতে পারছি এই তো অবস্থা খারাপ। তখন তিনি আবার এটি তার ফেসবুকে দিয়েছেন। হ্যাঁ, ওই তাবাসসুম যিনি এই মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন ক্যাচ লাইনে, তিনিও রয়্যাল এজেন্ট। মানে হাস্যকর একটা অবস্থা। এর মধ্যে আতঙ্ক, আশঙ্কা যেমন রয়েছে, হাস্যকর এবং বিব্রতকর অবস্থাও রয়েছে। এবং পান্না ভাই, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ক্যাচ লাইনে তাবাসসুম খান সাংবাদিক যেই প্রতিবেদনটায় সরাসরি বলেছেন যে কেন পাকিস্তানের তরফ থেকে প্যাট্রিয়ট হিসেবে, দেশপ্রেমিক হিসেবে তারা ব্রিগেডিয়ার আজমিকে চিহ্নিত করছেন। একদিকে যেমন তিনি তার বাবার মতোই সবসময় পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে এই রাজনীতিতে বিশ্বাস করেছেন, সেটা বলেছেন। আমরা তো জানি এটা ঐতিহাসিক সত্য যে গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির মাধ্যমে ৭২ থেকে মানে তিনি দেশে ফিরে আসার আগ পর্যন্ত, জিয়ার সময় ৭৮ বা ৭৯ সালে, তখন ফিরে আসার আগ পর্যন্ত তিনি এই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি নিয়ে অ্যাক্টিভলি কাজ করছিলেন। মানে পৃথিবীর বিভিন্ন দেশে, লন্ডনে সেটার অফিস ছিল। তো সেই বিষয়টি যেমন উল্লেখ করলো, দেখেন ওই পাকিস্তানের ক্যাচ লাইন পত্রিকাটি উল্লেখ করলেন যে ব্রিগেডিয়ার আজমি কখনো বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের পতাকা স্বীকার না করার মাধ্যমে তিনি পাকিস্তানের প্রতি তার দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন। এখন আমি দেখছিলাম কিছুক্ষণ আগে এক স্ট্যাটাসে ব্রিগেডিয়ার আজমি বলেছেন তিনি বাংলাদেশের মানে একদম খাঁটি বাংলাদেশি। কিন্তু আপনার মনে থাকবে ৮ই গত বছর সেপ্টেম্বরের দিকে তিনি প্রকাশ্যে আসবার পর তিনি কিন্তু স্পষ্টতই এক ফেসবুক লাইভে এসে বললেন যে বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, তার মানে, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলাতে হবে। এবং সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার দাবি তখনও কিন্তু না জামায়াতে ইসলামীর কাছ থেকে, না আমরা ছাত্রদের কাছ থেকে শুনেছি। তখন জামায়াতে ইসলামী বলল যে তিনি এই দলের কেউ না, কাজে তার দাবিকে জামায়াতে ইসলামীর দাবি ভাবা যাবে না। তার মানে তিনি তো সংবিধান এবং জাতীয় সঙ্গীতকে অস্বীকার করেন বটে। অবশ্যই, নিঃসন্দেহে। আপনি কি এখনো মানে ডাউটফুল অবস্থা আছেন? তিনি তো নিজে, তিনি আত্মস্বীকৃত সংবিধান বিরোধিতাকারী, বাংলাদেশের সংবিধানকে তিনি, এক্সিস্টিং সংবিধানকে তিনি মানেন না। সেক্ষেত্র থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। তিনি মামলার ভয় দেখাচ্ছেন আমাদেরকে, তিনি দাঁত ভাঙার জবাব দেওয়ার ভয় দেখাচ্ছেন আমাদেরকে। এবং তিনি যে এর সঙ্গে জড়িত তার তো আমি তো একটা ব্যাখ্যা দিয়ে দিলাম যে পাকিস্তানের তাবাসসুম খানের কথার কোনো বিরোধিতা করে না, তিনি যে সত্যি সত্যি পাকিস্তানের দেশপ্রেমিক, এগুলো প্রমাণিত। যখন আমরা এগুলো অ্যারাইজ করছি তখন বলছি হ্যাঁ সেও রয়্যাল এজেন্ট, খেয়ে দেখা যায় সে রয়্যাল এজেন্ট, আমরা রয়্যাল এজেন্ট। আবার ফ্রান্স থেকে এক পীর সাহেব আছে, ফুফা দেয়, বাংলাদেশের সব উলট পালট হয়ে যায়, ঝড় বয়ে যায়, মব সৃষ্টি হয়, তিনিও রয়্যাল এজেন্ট। এখন বিষয় হচ্ছে যে রয় টাকাগুলো কাদের মাধ্যমে আসে? তাহলে তাদের মাধ্যমে তো আসে যারা বলছে রয়্যাল এজেন্ট, নিশ্চিত ভাবে তারা রয়্যাল এজেন্ট, মানে তারা রয়ের সাথে যোগাযোগ রাখছে বা জানে কে কে রয়্যাল এজেন্ট। মজার কথা কি, তার ফেসবুক স্ট্যাটাস গুলো একটু দেখেন যে কি কমেন্ট পড়ছে। তার স্ট্যাটাসে অনেকে মন্তব্য করছেন, ভাই আমি একটু এজেন্ট হতে চাই। মানে রয়্যাল এজেন্টে ভরপুর বাংলাদেশ, এত ইনকাম যখন আমাদের হচ্ছে তখন সবাই তো একটু এজেন্ট হতে চায়, একটু টাকা পয়সা কামাতে চায়, তাই না? তো সেই দায়িত্ব তার নেওয়া উচিত। এবং আমরা কত পাই নিশ্চিত ভাবে তিনি জানেন। আমরা রয়্যাল এজেন্ট হই আর না হই, তিনি আইএসআই এর এজেন্ট, এটি আমি নিশ্চিত ভাবে, মানে আমি তার কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, এবং এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখতে চাই না। তিনি যা যা বলছেন, যা যা করছেন, এবং সর্বশেষ পাকিস্তানের ক্যাচ লাইনে যে মন্তব্য প্রতিবেদন, সেটা নিয়ে তার নীরবতা,
এইগুলোই প্রমাণ করে যে তিনি আনন্দবাজার যে রিপোর্টটি দিয়েছে সেটি আমরা সত্য বলে ধরে নিতে পারি। এবং যেটি নিয়ে তিনি আক্রমণ করছেন যে আনন্দবাজার ওই রিপোর্ট কেন অপপ্রচার করলাম, আমি কিন্তু বলেছি যে এটা যদি সত্য হয়, যদি সত্য হয় তাহলেও বিপজ্জনক, না হলেও বিপজ্জনক। সত্য হলে আমাদের ঘরের মধ্যে যে ষড়যন্ত্র করে রয়েছে, ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করবে, সুইসাইড স্কোয়াড গঠন করছে, ভারত হামলা করবে, ভারত কি বসে আঙুল চুষবে তখন বাংলাদেশ থেকে আক্রমণ করা হলে? তাহলে নিশ্চয়ই সেটি আমাদের জন্য বিপজ্জনক। এমনকি তিনি যা যা করছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অস্থিতিশীলতা তৈরির জন্য, সেটাও আমাদের জন্য বিপজ্জনক। আর যদি মিথ্যে হয়ে থাকে তাহলে কি ভারতের কোনো কৌশল আছে? আনন্দবাজারের কি বিশেষ কোনো এজেন্ডা আছে? যদি কোনো বিশেষ এজেন্ডা থেকে থাকে তাহলে সেটিও আমাদের জন্য বিপজ্জনক। তো এইখানে কি আপত্তি থাকতে পারে? এখানে কি রয় রেজেন্ট বানাবে আপনাকে আমাকে? আমি তো বুঝতে পারছি না। সর্বশেষ উনার স্ট্যাটাসটা যদি দেখেন, আমি দেখি তাবাসসুম খান আর উনি একই কথা বলছেন। তাবাসসুম খান ক্যাচলাইন পত্রিকায় বলেছেন যে 1981 সালে ব্রিগেডিয়ার আজমি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড হওয়ার পর থেকেই তিনি পাকিস্তানের স্বার্থ রক্ষায় কাজ করে এসেছিলেন, এবং সেই পাকিস্তানের স্বার্থ রক্ষায় কাজ করার কারণেই মানে শেখ হাসিনা সরকার আসে, এবং এসেই 2009 সালে তাকে কোনো রকম তেমন কোনো কারণ না দর্শানো ব্যতি রেখেই তার চাকরিটা মানে তাকে বরখাস্ত করে। দেখেন, ব্রিগেডিয়ার আজমি কিন্তু সে কথাই আজকে প্রায় লিখছেন উল্টো দিক থেকে। তিনি লিখছেন তিনি বরাবর বাংলাদেশ বাহিনীতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করে এসেছেন, এবং উনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করে এসেছেন বলেই শেখ হাসিনা তাকে তার বিরুদ্ধে চাকরিতে ব্যবস্থা নিয়েছেন, সম্ভবত বরখাস্তই করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, উনার তো এখন শুধুমাত্র আমরা রয়ের এজেন্ট কিনা সেটা প্রমাণ করাই যথেষ্ট নয়। উনার এখন প্রমাণ করা উচিত কি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে, যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে উনাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হলো। দেখেন, বাংলাদেশ স্বাধীন হলো 71-এ, উনি কমিশন হলেন 81-তে। 10 বছর পরে কিসের ভারতীয় আধিপত্যবাদ যে উনাকে পাকিস্তানের পক্ষ হয়ে সেখানে লড়াই চালাতে হলো? এগুলো তো পরিষ্কার করতে পারেন একমাত্র ব্রিগেডিয়ার আজমি। নিঃসন্দেহে। এবং তিনি আমার মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা যা কথা বলছি বা আমি যা বলেছি তার বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া উচিত এবং তার পক্ষে একটা বিবৃতি দেওয়া উচিত, এবং তিনি বিবৃতি দিয়েছেন। তিনি বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন, গণমাধ্যমগুলো সেগুলো পাবলিশ করেছে, অনেকগুলো পত্রিকায় দেখলাম, এবং সেখানে আমাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে। ক্ষমা তাকে চাইতে হবে, তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো যদি তিনি খণ্ডাতে না পারেন ক্ষমা তাকে চাইতে হবে। আমি আমার সাংবাদিকতার নর্মস থেকে যা কিছু নর্মস থাকা উচিত, যে ইথিক্স গুলো পালন করা উচিত, আমি সেই দিক থেকেই আমি বিশ্লেষণটি করেছি। অতএব এখন শুনুন, আপনি বলছিলেন না শুরুতে যে এগুলো কিসের লক্ষণ বা আমার মন্তব্যটা কি? এখন তো তাদের জন্য একটা উর্বর ক্ষেত্র। বাংলাদেশের সাম্প্রদায়িকতাবাদ জঙ্গিবাদী কার্যক্রমের জন্য একটা উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। এটা তো আমার কথা নয়, এটা তো নিউ ইয়র্ক টাইমস এর কথা। এটা হিউম্যান রাইটস ওয়াচ, তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতাবাদ বা কিংবা মৌলবাদী যে কার্যক্রম সেগুলো নিয়ে তারা কনসার্ন, তারা উদ্বেগ জানিয়েছে। ইভেন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার বিষয়ক রিপোর্ট সেখানেও বিষয়গুলো চলে আসছে, জাতিসংঘের রিপোর্টে পর্যন্ত এগুলো উঠে আসছে। এগুলো তো বাস্তবতা। 5 আগস্টের পর থেকে মনে হয় যে আপনি তো, আমরা যারা বাংলাদেশে আছি আমরা তো মনে করতে পারছি না এই দেশ আমাদের, মনে করার কোনো ধরনের সুযোগ নেই। শেখ হাসিনা সরকারের সময় অনেক ধরনের নির্যাতন হয়েছে সাংবাদিকদের উপরে, গণমাধ্যমকে রক্তচক্ষুর সামনে পড়তে হয়েছে, আনডাউটেডলি বলা যায়। এবং শুধু শেখ হাসিনা সরকার কেন, প্রতিটা সরকারের সময় তো কম বেশি এটি হচ্ছে। কিন্তু এখন যে সময়টি, আপনি সিনিয়র সাংবাদিক বিপিন রঞ্জন সরকারের বিষয়টি নিয়ে আসুন। তিনি নিখোঁজ হলেন, তার লাশ পাওয়া গেল, নিশ্চয়ই আপনি এই বিষয়টি টাচ করবেন। আমি শুধু একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম। তো এই সরকার থেকে সাংবাদিকদের নিরাপত্তা দিচ্ছে, হ্যাঁ, এবং স্বাধীনতার পর থেকে গত 54-55 বছরে নাকি শ্রেষ্ঠ সময় ভোগ করছে সাংবাদিকরা। আগে তো বিভুদা তো একটা বলা হচ্ছে এটা আত্মহত্যা,
বিবুধা নাকি BDNews24.com-এ বিভুরঞ্জন সরকার মানে 90-এর দশকে, আমি বিশেষভাবে বিবুধাকে আসলে করিয়ে দিতে চাই দর্শকের সঙ্গে চলতি পত্রের কথা বলে, ঠিক না? মানে জায়গায় দিনের উনি প্রখ্যাত কলামিস্ট ছিলেন, তারপর চলতি পত্রের সম্পাদনা করলেন। সে সময় চলতি পত্রও কিন্তু একটা খুব আলোড়ন তৈরি করেছিল। তো সেই বিভুরঞ্জন সরকার সাংবাদিক, আমাদের বিভুদা, তিনি একটা চিঠি লিখে গেছেন BDNews24-এ, এবং তার ভিত্তিতেই বলা হচ্ছে এটা সুইসাইড। এখন নদীতে তার লাশ ভেসে উঠেছে। বিভুদা কিন্তু সেখানে লিখেছেন, সর্বশেষ তিনি যে পত্রিকায় চাকরি করছিলেন, একে তো সাংবাদিকের টানাটানি সেসব নিয়ে তো লিখেছেনই, এবং লিখছেন যে একটা কলাম ছেপেছেন তিনি আজকের পত্রিকায়, যেই কলামে লেখক লিখেছেন যে সামরিক ব্যবস্থাপনায় সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে 5ই আগস্ট পাঠানো হয়েছে, এবং লেখক প্রশ্ন তুলেছেন যে এই যে পুলিশ না হয় জনতাকে মারলো, ছাত্র জনতাকে, পুলিশ মারলো কে, এই বিষয়টির তদন্ত হতে হবে। এই দুটো কথা বলবার কারণে বিভুদার ওপর এমন একটা চাপ সৃষ্টি করা হয়েছে, কে করেছেন বিভুদা লেখেন নাই, যে কারণে উনি বললেন যে উনার সাথে সম্পাদকের দূরত্ব হয়ে গেছেন, এবং বোঝা যাচ্ছে যে তার পক্ষে আর চাকরিটা করা সম্ভব হচ্ছিল না। তাহলে পান্না ভাই, এই স্বাভাবিক সাধারণ প্রশ্নগুলো করবারও তো তার মানে কোনো স্পেস নাই। তার মানে স্পেস নাই, এবং আমরা হিট লিস্টে আছি। এই প্রশ্নগুলো তো আমরাও তুলছি। পুলিশ তো আর আওয়ামী লীগ মারেনি, পুলিশকে তো আর ছাত্রলীগ মারেনি। হ্যাঁ, আওয়ামী লীগের ছাত্রলীগ কিংবা যুবলীগের ক্যাডাররা ব্রিগেডিয়ার সাখাওয়াতও তো এই প্রশ্নটাই তুলেছিলেন যে আনসার বাহিনীকে আনসারের মানে ইতে ঢুকে, মানে কম্পাউন্ডে ঢুকে মারলো কে স্নাইপার দিয়ে। তারপর তিনি পুরস্কার পেয়েছেন, তার তার দপ্তর চেঞ্জ হয়ে গেল, তাই না? তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন, সেখান থেকে সম্ভবত পাট ও বস্ত্রতে গেলেন, সেখান থেকে এবার নৌ পরিবহন মন্ত্রণালয় দিল, তার পুরস্কার তিনি পেয়ে গেছেন। এবং আমরা হিট লিস্টে আছি। আমি তো অসংখ্যবার এই প্রশ্ন তুলেছি, আপনি হয়তো তুলেছেন, যে এই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করলো, এবং ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা অবশ্যই আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, এটা আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী। এটা অস্বীকার যিনি করবেন, আমি বলবো তিনি শুধু সত্যের অপলাপ নয়, তিনি পুরোপুরি দালালি করছেন আওয়ামী লীগের। আমি এই কথা বলবো, আওয়ামী লীগের লোকজন আন্দোলনকারীদের উপরে হামলে পড়েছিল, কিন্তু কিন্তু তারা তো আর পুলিশ মারবে না, পুলিশ তো তখন আওয়ামী লীগের সহযোগী, খুব স্বাভাবিক কথা। এই পুলিশগুলোকে মারলো কে? সিরাজগঞ্জে 18 জন পুলিশকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো, সেইগুলো তো দাবিদার এখন বেরোচ্ছে, এবং এমন দাবিদার বেরোচ্ছে জামাত এবং বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলছে। ও বলে আমি মেরেছি, এ বলে আমি মেরেছি। হ্যাঁ, তাহলে তো আত্মস্বীকৃত খুনিদের পাওয়া যাচ্ছে, এবং এই আন্দোলনের পিছনে যে ম্যাটিকুলাস ডিজাইন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী, এখন তো সব প্রমাণিত হচ্ছে। অতএব আর এই স্নাইপার রাইফেল তো পুলিশের হাতে থাকার কথা নয়, সেনাবাহিনী, মানে সেনাবাহিনীর কাছে কয়টা আছে আমরা জানি না। এখন বিষয় হচ্ছে যে বিভুদার প্রসঙ্গে আসি। বিভুরঞ্জন সরকার যদি কিনা তার এই ধরনের প্রশ্ন করার কারণে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, আমরাও নিশ্চয় আতঙ্ক বোধ করতে পারি। এবং পুলিশ হত্যার বিচার কেন হবে না, কি কারণে হবে না? 5 আগস্ট পর্যন্ত জাতিসংঘ যে পরিসংখ্যানটা দিল, 834 জন, সরকার বলছে, এখানে সরকারি প্রজ্ঞাপন, 834 জন নিহত হয়েছে। আর 15ই সেপ্টেম্বর পর্যন্ত নিহত হয়েছে 1400 মানুষ। 1400 যদি 832 বাদ দিলে যে কজন থাকে, 500 হয়তো বা 568 জন, এই 568 জনকে কারা হত্যা করলো? তখন তো শেখ হাসিনা সরকার ছিল না। আমি ধরে নিলাম যে 5 আগস্ট পর্যন্ত বলছে না, জাতিসংঘ 15ই আগস্ট পর্যন্তই 1400 জনের মৃত্যুর কথা বলছে। 5 আগস্ট পর্যন্ত সরকারের হিসাব 834 জন, আর জাতিসংঘ বলছে এর পরে আরো 566 জন সম্ভবত হিসাব করলে বের হয়। এত যে মানুষ, তাই এটা কারা হত্যা করলো? আর 5 আগস্ট আগে সবই কি আওয়ামী লীগের মানে প্রশাসন বা পুলিশ বাহিনী কিংবা তাদের ক্যাডারদের মাধ্যমে নিহত হয়েছেন? তো এই প্রশ্নগুলো যখন আমরা করছি, বিভুরঞ্জন সরকার যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তখন আমি আপনি নিশ্চয়ই কেউ বাইরে থাকবো না এই হিট লিস্টের, যদি এই কারণে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকেন। অতএব
আব্দুল্লাহিল আমান আজমিরা কেন এই ভাষায় কথা বলতে পারছেন? বিভু রঞ্জন সরকারের তার যে হত্যাকাণ্ড, আমি এখনো পর্যন্ত সেটিকে হত্যাকাণ্ডই বলবো। যদি তিনি আত্মহত্যাও করে থাকেন সেটিও হত্যাকাণ্ড। সো খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে আমরা কোন জায়গায় আছি, এবং আব্দুল্লাহিল আজমি সাহেবরা তাদের এই ঔদ্ধত্য কেন প্রকাশ করতে পারছেন। এই যে ধরুন কেন মানে আপনি কনটেন্টে কি বললেন কিংবা মানে আমি একজন একক ব্যক্তি কি বললাম সেটা কেন এত গুরুতর প্রভাব মানে কি বলবো গাত্র জ্বালার কারণ হচ্ছে যদি বলি শব্দটা আরো ভালো কিছু বের করা উচিত ছিল। তার একটা কারণ কি এই যে আসলে তো মূলধারার সংবাদ মাধ্যম ওই যে বিভুদা যেটা বলেছেন কিচ্ছু লিখতে পারছে না। এমনকি পুলিশ মারলোকে এই প্রশ্নটুকুও করতে পারছে না। এবং আপনি আপনার মানচিত্র চ্যানেলের মাধ্যমে এবং এই যে দর্শকের ব্যাপক আগ্রহ তারও তো বোধহয় এটা একটা কারণ যে তাকেও মূলধারার পত্রিকাতে যথেষ্ট খবর না পেয়ে ইউটিউবে ভরসা করতে হচ্ছে। সেটাও তো আসলে সাংবাদিকতা সংবাদ মাধ্যমের জন্য খুব ভালো কথা বলে না। মানে আমরা তো মূলধারার মানে আমি জানি না ইউটিউবকে এখন আর মূলধারা না বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমাদের তো আমাদের তো এখনো বাধে একে মূলধারা বলতে। না, বাধার তো কথা, যেহেতু আমরা তো প্রফেশনাল জার্নালিজম করেছি, তাই না? এবং এখনো যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছি, আমাদের ইথিক্স সব ধরনের নর্মস মেনটেন করে আমরা কথা বলছি। আমরা ওই যে ওই ফরাসি আমাদের আব্দুল নতুর স্যার খুব ভালো নাম দিয়েছেন, ফরাসি দার্শনিক বলেন একজনকে, আরেকজন বলেন মার্কিন দার্শনিক। তো আমি আবার বলি ওহি, তাদেরকে ওহি বলি, আবার কেউ কেউ বলেন পীর সাহেব। তো এই পীর সাহেব ওহি সাহেবরা তারা যেসব কথাবার্তা ছড়াচ্ছে, নোংরা ভাষায় কন্টেন্ট তৈরি করছে, আর গুজব ছড়িয়ে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন এসব দিয়ে দিয়ে মানুষকে যে উত্তেজিত করছে, আমরা তো নিশ্চয়ই তাদের যে মহান যোগ্যতা, সেই যোগ্যতার পায়ের নখের কাছে না আমরা। তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতার পায়ের নখ পর্যন্ত আমাদের নেই। এখন বিষয় হচ্ছে যে তারপরেও কিন্তু আমাদের কথা বলতে হচ্ছে। কেন কথা বলতে হচ্ছে? আমি তো গণমাধ্যমের চাকরি করতে চাই না, অফার ছিল, এখন হয়তো চেষ্টা করলে পাওয়া যাবে। আমি পারবো না, আমি করতে পারবো না। করতে গেলে ওখানে নতজানু হয়ে একেবারে স্রেফ দালালি করতে হবে। সাংবাদিকতা পিআর করা নয়, সাংবাদিকতা দালালি করা নয়। এখন বাধ্য হয়ে ভেতরের যন্ত্রণা থেকে আমরা হয়তো এই সোশ্যাল মিডিয়াতে কথা বলছি। এখন সোশ্যাল মিডিয়াতে মানুষ নির্ভরশীল কেন হয়ে উঠছে, আপনি এই ব্যাখ্যাটা দিয়েছেন ছোট করে। খুব স্বাভাবিকভাবে আজকে বিভু রঞ্জন সরকারের এই বিষয়টি কয়েকটি জায়গায় আলোচনা হবে। নিউজ তো হবেই না, যদি টক শোতে কেউ আলোচনা করে, আমি জানি না সেটি আনএডিটেড প্রচার করা হবে কিনা। যদি লাইভের মধ্যে কেউ বলে ফেলে সেটা অন্য বিষয়। এবং সরকার যে দাবি করছে, আপনি দেখুন বিভু রঞ্জন সরকার আমাকে তিনি যে কতটা সৎ, আমি 3-4 বছর আগে একটা তার মন্তব্য আমি একটু আপনাকে বলি। যে কোনো একটা পত্রিকা অফিসে আমার সঙ্গে দেখা, তো উনি আমাকে বলছেন যে আমাকে তো কেউ ডাকে না টক শোতে। আমি বললাম কেন দাদা? বলছে আমি জানি না, ডাকলেও তো কটা পয়সা পেতাম, যে 2-1 হাজার টাকা করে সম্মানে দেওয়া হয়, তাতেও যদি তাকে মাসে 20টা টক শোতেও ডাকা হতো, তাকে 40,000 টাকা বা 30,000 টাকা পেত। এই মানুষকে এই ভাগ্য বরণ করতে হলো, তার অপরাধটা কি ছিল? যেটি বিডি নিউজে লিখেছে, তার যে চিঠি যেটি প্রকাশ করেছে, আমি তো মনে করি না যে এর মধ্যে একটা অক্ষর তিনি বাড়িয়ে লিখেছেন। এবং মৃত্যুর মুখে, যদি তিনি আত্মহত্যা করে থাকেন তাও তিনি মৃত্যু মুখে, তিনি উধাও হলেন কেন? অথবা তাকে কেউ যদি হত্যা করে থাকে, তিনি হয়তো আগে থেকে বুঝতে পেরেছেন হয়তো তার সামনে সময় নেই, এই জন্য আগে থেকে এটি লিখে দিয়ে গেছেন। এই হচ্ছে টোটাল পরিস্থিতি বাংলাদেশের। সরকার যতই বলুক না কেন যে সাংবাদিকতার শ্রেষ্ঠ সময় এখন গণমাধ্যম গুলো উপভোগ করছে, এই যে তার নমুনা। এবং নমুনা হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের সময় মনে করুন যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কিংবা ডিজিএফআই থেকে হয়তো ফোনের মাধ্যমে মালিক পক্ষের কাছে ফোন গিয়ে অনেকের চাকরি গেছে, এটা বাস্তবতা। এখন তো ফোন যাওয়া লাগে না। এবং আমাদের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম সাহেব, আমাদের মহামান্য প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সাহেবরা দাবি করেন যে আমরা কোথাও ফোন দিই। ফোন তো দেয়া লাগে না। এতটাই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আমরা রয়েছি যে ফোন যাওয়ার আগেই তাদেরকে খুশি করতে হবে, সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে। আমি যদি সেটিও ধরে নিই, তার কারণ ওই যে প্রশ্ন করলো সাংস্কৃতিক উপদেষ্টা, কি বলে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা,
মহান বিজ্ঞ মোস্তফা সরোয়ার ফারুকী, হতে পারে ফোন যায়নি, কিন্তু সংশ্লিষ্ট হাউসগুলো আগে থেকেই তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। আর এবং দীপ্ত তো নিউজ অনুষ্ঠানই বন্ধ করে দিল, সংবাদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন আমি যে টেলিভিশনে চাকরি করতাম, মানে নিউজ বন্ধ করে দিল, টক শো বন্ধ করে দিল, আমি যে টেলিভিশনে চাকরি করতাম সর্বশেষ যে স্টেশনটি, ওই যে ওহী নাজিল করা ব্যক্তিরা হুমকি দিলেন যে আমাকে ফ্যাসিবাদের দোষর বলেন, সেই টেলিভিশন কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমাকে তো অ্যাঙ্করিং থেকে সরিয়ে দিলই, 1 মাস টক শো বন্ধ ছিল, 1 মাস। মানে ওই টেলিভিশন আবার কে কি বলবে, টক শোতে কি কি করা হবে, তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে, বুঝুন অবস্থা। প্রতিটা টেলিভিশনে তো আসলে তাদেরকে তো তাদের কর্মীদের মানে জীবন, সেটার মূল্য যেমন দিতে হয়, মানে ভীষণ মূল্যবান যন্ত্রপাতিও তো আছে। এবং 5ই আগস্টের পর থেকে ধরুন মানে একেবারে সাম্প্রতিক সময় পর্যন্ত মব সৃষ্টি করে গিয়ে যে ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে টেলিভিশন হাউসগুলোতে, সেটা তো আসলে আনপ্রেসিডেন্টেড, মানে কখনো কেউ ভাবতে পারে নাই। মানে এবং কতগুলো মব বাহিনী গড়ে উঠেছে দেখেন, মানে কি জানি জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, ইনকিলাব মঞ্চ, মানে নাম দিয়ে দিয়ে হ্যাঁ তারা যায় এবং তারা ভাঙে। ধরুন আমাকে অনেকে বলেন যে আওয়ামী লীগের সঙ্গে বর্তমান সরকারের কোথায় পার্থক্য, বা অনেকেই অনেকের জায়গা থেকে প্রশ্ন করেন। আমি তো বলবো অবশ্যই পার্থক্য আছে। আওয়ামী লীগ 15.5 বছরে সব ধরনের স্টেট মেশিনারিজ ইউজ করেছে তার ক্ষমতা টিকে রাখতে, এটা সত্য কথা। কিন্তু আওয়ামী লীগের সময় তো মবতন্ত্র ছিল না, এখন মবক্রেসির যোগ হয়েছে, তাহলে আরো অ্যাডভান্সড এই সরকার। আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয়ে থাকে, তার কিন্তু ফ্যাসিবাদী হয়ে উঠতে 15.5 বছর লেগেছে। এই সরকার তো 1 বছরের মধ্যে সবকিছুকে ছাড়িয়ে গেছে। আপনি আমাকে বলুন কোথায় ছাড়িয়ে যায়নি, আপনি আমাকে এক একটা জায়গা ধরে বলুন, প্রত্যেকটা সেক্টর। দুর্নীতি বলবেন, মবক্রেসি তো এই সরকারের নতুন সংযোজন, এটার সাথে আমি আওয়ামী লীগের তুলনা দেবো না। আপনি দুর্নীতি বলুন, আপনি বাক স্বাধীনতা হরণ বলুন, আপনি গণতন্ত্র হরণ বলুন, নির্বাচন, এই সরকার কাজটা কি, কাজটা কি সরকারের, সে নির্বাচনটা দেবে না। আরে আওয়ামী লীগের তো কয়েক কোটি মানুষের সমর্থনের ভিত্তি ছিল, এই সরকারের ভিত্তিটা কি আমাকে একটু বলুন তো। আর 1 বছরের মধ্যে আওয়ামী লীগ যা যা করেছে, আপনি দেখেন না কার কার নামে আর কয়েকদিনের মধ্যে কি কি নিউজ বেরোয়, উপদেষ্টা বলি কিংবা সরকারি কর্মকর্তা বলি, কে কত শত কোটি টাকার মালিক, কে কত হাজার কোটি টাকার মালিক, এগুলো তো আস্তে আস্তে বের হচ্ছে, গুঞ্জন আকারে শুরু হয়েছে, একেবারে তথ্য প্রমাণ দিয়ে বের হবে, তথ্য প্রমাণ দিয়ে। তাহলে আপনি কম্পারিজনটা নিয়ে আসবেন কিভাবে? আমাকে যেমন আজকেই একজন দর্শক চিঠি লিখেছেন, মানে ইমেইল করেছেন, আপনার কথায় মনে পড়লো একদম, তিনি এই কথাটাই লিখেছেন যে আওয়ামী লীগের সময় যদি আসিফ মানে উপদেষ্টা আসিফের মতো যদি এরকম নানা রকম দুর্নীতির কথা একজন মন্ত্রীর বিষয়ে বেরিয়ে আসতো, তাহলে আপনাদের টকশোতে এসেই উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানরা কি ধরনের সমালোচনা করতেন। আর এখন তারা সত্যি চুপ করে এগুলো দেখছেন, মানে সেই দর্শক বিস্ময় প্রকাশ করছেন। মানে এবং দেখুন সেই সময়টায় তার মানে তো এই স্পেসটা ছিল, উপদেষ্টা আসিফ নজরুল বলুন, সৈয়দা রিজওয়ানা হাসান বলুন, কিংবা রুমিন ফারহানা বলুন, এরা প্রত্যেকে তো এই আওয়ামী লীগের গত 1.5 দশকে মানে সমালোচনার মাধ্যমে পরিচিত হয়ে উঠেছেন। তো মানে এই জায়গাগুলো তো খুব গুরুত্বপূর্ণ একটা মানে পরিমাপক, যে পরিস্থিতিটা কত ভীষণভাবে বদলে গেল। না, আমি আপনার সঙ্গে আরেকটা জিনিস সংযোজন করি এই বিষয়ে। এই যারা এখন সো কল্ড সিনিয়র জার্নালিস্ট, আচ্ছা প্রধানমন্ত্রী কার্যালয়ে যারা গেছেন, হাত ঘষেছেন, তেল মেরেছেন, আমরা সমালোচনা করেছি না, করেছি তো, আমি অসংখ্যবার করেছি। অন্তত এই বিষয়ে আমি যতবার কথা বলেছি যে সাংবাদিকরা দালালি করছে, কোন ধরনের ভ্যালিড কোশ্চেন না করে তারা শুধু হাত কতলাচ্ছেন কিংবা শেখ হাসিনা গুণকীর্তন করছেন, তাহলে এখন যারা এই কাজগুলো করছেন তারা কি দালাল না? তারা কি দালালিপনা ঊর্ধ্বে আছেন? তারা পুরস্কৃত হচ্ছে, তারা বিভিন্ন দূতাবাসে প্রেস মিনিস্টার হচ্ছেন, লম্বা লম্বা সরকারের ন্যারেটিভ লিখছেন, কাজে তাদের পুরস্কৃত হতে অসুবিধা নাই, কারণ এমন অপরাধ যে সে কারণে হত্যা মামলা দিয়ে চিরতরে সাংবাদিকতা থেকে আপনাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, আপনার পলাতক জীবন নিশ্চিত করা হচ্ছে, প্রয়োজনে জেলে জামিন ছাড়া মাসের পর মাস রাখা হচ্ছে।
হয়েছে। হুম। তো ওই যারা প্রমোটেড এবং তারা জানতেন তাহলে সময় মতো হাত ঘষতে পারতেন অনেকে। রাইট, তাহলে তারা নিজেদেরকে কি বলবে এখন? এবং আমি প্রসঙ্গটা এই জন্যই আসলাম, আপনি যাদেরকে বলছেন, যাদের বেশ কথাগুলো বললেন এবং আমি যাদেরকে মিন করছি, তো তারা পুরস্কৃত হয়ে প্রমোশন নিয়ে লম্বা লম্বা কথা বলছেন। সে আমাকে উদ্দেশ্য করে একজন স্বনামধন্য একজন জার্নালিস্ট এবং প্রমোটেড অ্যাওয়ার্ডেড, তিনি বলছেন যে এই ধরনের সমালোচনা যদি শেখ হাসিনা সরকারের সময় করা হতো তাহলে তো সে গুম, মানে আমি গুম হয়ে যেতাম, আমি তো সমালোচনা করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে সাংবাদিক এই কথা বলেছেন তিনিও তো উচ্চকিত ছিলেন শেখ হাসিনা সরকারের সময়, তিনি কি গুম হয়েছেন? তিনি নিজেকে দিয়ে কেন প্রমাণ করেন না? এবং হ্যাঁ, কেউ কেউ যে গুমের শিকার হননি, নিশ্চয়ই আমি সে কথা বলবো না একজন জার্নালিস্ট হিসেবে। অবশ্যই ফটো সাংবাদিক কাজল গুমের শিকার হয়েছে, অবশ্যই সাংবাদিক প্রবীর শিকদারকে আহ অযথা মানে হয়রানিমূলক মামলার শিকার হতে হয়েছে, আরো অনেকে আছে। কিন্তু ঢালাও ভাবে এখন যেভাবে আক্রমণ করা হচ্ছে, আমি তো বলবো এখন আরো ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে। তখন মানুষের চাকরি গেছে, কোনো কোনো গণমাধ্যম বন্ধ হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, সত্য কথা। আর এখন তো ডাইরেক্ট অ্যাকশন, এখন তো ফোন লাগে না, আমি তো সে কথাই বললাম, এখন ফোন লাগে না। আপনি উপদেষ্টা, আপনি সরকারের প্রতিনিধি, আপনাকে খুশি করার জন্য আপনি হা করার আগে আমাকে বুঝে নিতে হবে আপনি হ্যালো বলছেন নাকি বা হুঙ্কার ছাড়ছেন, আমাকে বুঝে নিতে হবে। সেই কাজটাই আমাকে করতে হচ্ছে, অর্থাৎ গণমাধ্যমগুলো অধিকাংশই করছে। মানে আমরা তো জানতাম এই গুমগুলো কারা করেন হুম এবং হুম, অবশ্যই। তাদের বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যবস্থা এখন পর্যন্ত হলো না। মায়ের ডাক যে সংগঠনটি রাস্তায় থাকলো দিনের পর দিন শত শত নিখোঁজ মানুষের স্বজনদের নিয়ে, বিএনপি কিংবা সেই সংগঠনটির তরফে এই মানে ৬ তারিখ গিয়ে কিন্তু তারা সাথে সাথে ডিজিএফআই এর সামনে দাঁড়িয়েছিল। জাতিসংঘ কর্মকর্তা সহ, যে ডিজিএফআই যাতে এই ব্যক্তিদের ফেরত দেন। এখন পর্যন্ত এদের ফেরত দেওয়া নিয়ে আর কোনো আওয়াজ তুলতে দেখলাম না। আর আপনি তো মানে লাল সালাম আপনাকে ভাই, আপনি দেশে আছেন, আপনি সাংবাদিকতা করছেন। আমি জানতে চাই সেই সংস্থার তৎপরতা কি একদম বন্ধ হয়ে গেছে? সংস্কার কোথায় হয়েছে? সংস্কার হয়েছে ডক্টর ইউনূস সাহেবের। সংস্কারের মাধ্যমে তার 666 কোটি টাকা তার কর মকুব করে নেওয়া হয়েছে। সংস্কার হয়েছে তার গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রীয় যে মালিকানা সেটি 25% থেকে 10% নামিয়ে নিয়ে আসা হয়েছে। সংস্কার হয়েছে তিনি তার অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে মেডিকেল কলেজ নিচ্ছেন, আদম ব্যবসার লাইসেন্স নিচ্ছেন। এবং আপনি যে এক্সাম্পল গুলো দিলেন যে এই ওই প্রবেশিকার, সংস্থার তৎপরতা কি বন্ধ? সেই সংস্থা কোনটা? মানে যেই সংস্থায় মানে গুমের সঙ্গে জড়িত বলা হচ্ছিল, মায়ের ডাক গিয়ে ৬ তারিখ যেই মানে ডিজিএফআই আপনি তো নাম উল্লেখ হ্যাঁ, করেছেন। সেই সংস্থার মানে তৎপরতা বন্ধ হয়ে গেছে এই সময়টায়? সেই সংস্থার তৎপরতা বন্ধ হয়ে গেছে কিনা সেই বিতর্কের চেয়ে বড় কথা হচ্ছে যা কিছু দৃশ্যমান আওয়ামী লীগ যা যা করেছে তার সবকিছু করা, বিপরীত কিছু করা এই সরকারের জন্য সহি শুদ্ধ সবকিছু। সাগর রুনি যে হত্যাকাণ্ডের শিকার হলেন আমাদের সাংবাদিক দম্পতি, আওয়ামী লীগ সরকারের সময় 106 বার অথবা 7 বার পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে ছিল, এখন তো 122 বারে উপনীত হলো। কেন হলো? তখন তো সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের জন্য আমরা আওয়ামী লীগের রাঘব বোয়ালদের দোষতাম। হ্যাঁ, তারা নিঃসন্দেহে জড়িত ছিল, রাঘব বোয়ালদেরকেও জড়িত ছিল। ছিলাম রাজপথে দিনের পর দিন মানববন্ধন করেছেন সাংবাদিকরা। তাহলে এই 1 বছরে কোনো সাংবাদিক সাগর রুনি হত্যাকারীদের এখনো চিহ্নিত করা গেল না। এবং আপনি যে গুমের প্রসঙ্গ নিয়ে আসলেন যে যা যা হয়েছিল সেই বিষয়গুলো এখন কেন আসছে না? একই সঙ্গে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ সরকারের সময় যে ৭৬ জন অন্তত জাতিসংঘ দাবি করছিল যে তারা খুব ক্রস চেক করে ৭৬ জনের নাম উল্লেখ করে বলা হয়েছে যে তারা গুম হয়েছে। ৩০০ জনের বিরুদ্ধে মানে ৩০০ জন নিয়ে অভিযোগ ছিল, সেখানে তারা খুব ক্রস চেক করে ৭৬ জনের কথা উল্লেখ করলো। এই ইউনূস সরকার সেসব বিষয়ে কই কোনো তদন্ত তো আমরা দেখিনি, কারা করেছে, কিভাবে করেছে। ইলিয়াস আলীটাই তো বের করতে পারলো না, কি করছে? শুধু এখন ধরপাকড়, কিছু হলেই ওই যে মামলাগুলো করা আছে ওই এক একটা মামলায় রিক্সা চালক আজিজুর রহমানকে পর্যন্ত হত্যা মামলার চেষ্টা দেওয়া হয়, তাই না? বঙ্গবন্ধু বাড়িতে শোক জানাতে যাওয়ার কারণে।
এত কথা বলে ভারতের সঙ্গে, যে যদিও চর্বিত চর্বণ তাও প্রসঙ্গক্রমে এসে যায়। এই যে রয় রিজেন্ট বলছে এই সরকারের যারা ভর কেন্দ্র, এনসিপি বলি, জামাত ইসলামী বলি বা বিএনপি বলি, তাদের কেউ না কেউ তো আমাদেরকে রয় রিজেন্ট বানিয়ে দিচ্ছে। তা তোমরা যদি রয় এজেন্টদের এত ঘেন্না করেই থাকো, আমরা যদি রয় এজেন্ট হয়েই থাকি, সেই ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো একটাও কি বাতিল হয়েছে? হয়নি তো। এবং ইন্টারেস্টিংলি দেখুন, এটা তো এই ছাত্রদেরও একটা দাবি ছিল এই সরকারের কাছে, কিন্তু ছাত্ররাও একবার কোনো আওয়াজই তোলে না কোনো যে আওয়াজ করে না। ভারতের সঙ্গে নাকি বৈষম্যমূলক চুক্তি আছে। এমনকি হ্যাঁ, আদানি চুক্তিটা নিয়ে পর্যন্ত কিছু হলো না, বরং কিছু না। ফজল কবির খান মাঝখানে বললেন যে তিনি চুক্তিটা আরো বাড়াবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অতএব আপনি দেখুন, পোর্টের কথা বলছিলাম, আওয়ামী লীগের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হলো, আমরা চুক্তি করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে তাদের হাতে পরিচালনার জন্য ছেড়ে দেওয়া হবে চট্টগ্রাম বন্দর। আওয়ামী লীগ কিন্তু শেষ পর্যন্ত করেনি। থাকে তো, সরকারের মধ্যেও অনেক ধরনের অতি উৎসাহী ব্যক্তি থাকে। আওয়ামী লীগ আমলে যা করা হয়েছে সব বাদ। ইভেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বুদ্ধিজীবীদের নামে যে হল গুলো ছিল, আমাদের রবি ঠাকুর, জীবনানন্দ দাস যারা হিন্দু ধর্মের, তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কতটা প্রতিহিংসা পরায়ণ! কিন্তু ডিপি ওয়ার্ল্ডের সাথে আওয়ামী লীগ যে চুক্তি করতে চেয়েছিল সেটা আবার তারা পুনরুদ্ধার করছে। কত সুন্দর, কত চমৎকার! তো অনেক কিছু দেখছি, আরো যে কদিন আছে আরো অনেক কিছু দেখতে হবে। এই যে দেখবো আসিফ পরে। মাহমুদ সজীব ভুঁইয়া যেমন শেখ হাসিনার স্বপ্ন সারা দেশে স্টেডিয়াম, সেটা করেই ছাড়বে। ৫৪ লাখেরটা এখন জানি কত ২৮ গুণ দাম বাড়িয়ে ১৪ কোটি মানে টাকা। 14 কোটি টাকা, 51 লাখ টাকা ছিল পার স্টেডিয়াম খরচ। সেখানে হয়তো আওয়ামী লীগের সময় 8 কোটি টাকা করা হয়েছিল শেষ সময়, দ্বিতীয় ফেজে যখন এগুলো করা হয়। সেই 8 কোটি টাকা থেকে একবারে 14 কোটি টাকা। এবং আমি হিসাব করে দেখেছি এই প্রকল্পের যে বাকি 70টির মতো করা হবে স্টেডিয়াম, সেখানে 8 কোটি থেকে 14 কোটি করাতে 1200 কোটি টাকা, একটা প্রকল্পে 1200 কোটি টাকা বাড়তি করা হচ্ছে। এই টাকা কার পকেটে যাবে? এবং আসিফ মাহমুদ এগুলোকে, সজীব ভুঁইয়ার একার পকেটে যাবে না, সেটা নিশ্চিত থাকে। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা বলতেই পারি। এবং তার একার কারণে একনেক বৈঠকে উপদেষ্টা পরিষদের আর সবার বিরোধিতা ছিল। অনেকের রিকোয়েস্ট ছিল, বাবারা একটু কমাও, একটু কাটছাট করো না, যা বলেছে তাই হয়েছে। এগুলো কোনো ভালো লক্ষণ নয়। ওই যে আমি সবসময় উমামা ফাতেমা যে মানি মেকিং মেশিন তৈরি হয়েছে ওটা বলেন না, আমার কাছে এই স্টেডিয়াম প্রকল্পটাও সেরকম মনে হয়েছে। এবং আমি তারপর একটা কন্টেন্ট তৈরি করেছি পান্না ভাই, যে আগে স্টেডিয়াম পরে নির্বাচন প্রকল্প, মানে এই লাভজনক প্রকল্পটা আসলে শেষ না করতে দিয়ে নির্বাচন করা সম্ভব না। আপনি প্রায় মানে এখনো খুব কনফিডেন্টলি বলেন নির্বাচন তো আসলে হবে না, মানে আপনি আসলে এখনো মনে করেন নির্বাচন তো হবেই না? আমি এখনো পর্যন্ত মনে করি, আমি চাই না যে আমার মনে করাটা ঠিক হোক। আমি আবারও বলি, আমি চাই আমার ধারণা, আমার যে পারসেপশন দাঁড়িয়েছে নিজের মধ্যে, সেটা ভুল প্রমাণিত হোক। যুক্তরাষ্ট্র তো এখন খুব মানে তৎপর নির্বাচন হওয়ানোর বিষয়ে। তার তো কারণ আছে, যুক্তরাষ্ট্র তো আর একটা প্ল্যান নিয়ে এগোয় না। এইসব রাষ্ট্র তারা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এখন। এবং আপনি দেখুন যে যেটি বাস্তবতা, যুক্তরাষ্ট্র তো রিজিম চেঞ্জ করছে কোথায়? ইসলামিক রাষ্ট্রগুলোতে। আপনি এর বাইরে অন্য কোনো রাষ্ট্রে এই মুহূর্তে অন্তত রিজিম চেঞ্জ করার তাদের যে প্লট নির্মাণ করা এগুলো দেখাতে পারবেন। আপনি মিশর বলেন, সিরিয়া বলেন, 70s এ শেষ ল্যাটিন আমেরিকার, মানে ওই যে ওই অঞ্চল শেষ। আর এখন হচ্ছে ইসলামিক কান্ট্রি গুলোতে। এখন বিষয় হচ্ছে যে তারা রিজিম চেঞ্জ করার জন্য এই সো কল্ড পপুলার লোকজনকে সামনে নিয়ে আসে। আপনি সিরিয়া বলুন, ইরাক বলুন, লিবিয়া বলুন, ওরা রিজিম চেঞ্জ করার জন্য একটা পক্ষ ইউজ করে। ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে। এখন ইউনূসের প্রয়োজনীয়তা শেষ। ডক্টর ইউনূসের কাছ থেকে কিছু কিছু আদায় করতে চেয়েছিল, কিন্তু আমাদের মতো ক্ষুদ্র কিছু মানুষের প্রতিবাদের মুখে সম্ভবত অনেক কিছু থেকে পিছু হটতে হচ্ছে। এবং সাধারণ মানুষও অনেক বেশি কনসাস, অন্তত নীরবতার মধ্যে হলেও তারা বুঝতে পারছে কোথাও কোথাও প্রতিবাদ গুলো পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে পিছু হটতে হচ্ছে। এখন তাদের প্ল্যান বি বাস্তবায়ন করবে। ইউনিসেফ প্রয়োজনীয়তা শেষ, বা যা চেয়েছিল তা ফুলফিল হচ্ছে না, এখন প্ল্যান বি করবে। এখন তারা নির্বাচন চাইছে, নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। হয়তো তাদের মন মাফিক, মানে তাদের যে টার্গেট সে অনুযায়ী কোনো সরকারকে তারা নিয়ে আসবে। আবার এটাও সত্য কথা যে সব সময় যে তাদের পছন্দ অনুযায়ী সরকার আসবে এমন কোনো কথা নেই, ফেল তো করেই। তবে রিজিম চেঞ্জের যে বিষয়টি, আপনি মিশরের মোরসির কথা বলুন, আপনি লিবিয়ার গাদ্দাফি পতনের পরে তো এলো আরব বসন্তগুলো যেখানে ঘুরেছে,
এবং আমাদের এখানে ডক্টর ইউনূস কিন্তু রিজিম চেঞ্জের জন্য নিয়ে আসা হয়েছে, এটা এখন ওপেন সিক্রেট, এবং এই কথাও তো আমরা অনেকবার উচ্চারণ করেছি। কলম্বিয়া ইউনিভার্সিটির জননীতি বিষয়ের অধ্যাপক ডেভিড জেফ্রি স্যাক্স তিনি তো উল্লেখ করেছেন স্পষ্ট, এবং এই কথাকে এখন এই যে সোকল বিপ্লবী বাহিনী বা গণ অভ্যুত্থানকারী তাদের যে অভিভাবক তো বেশ কয়েকজন আছে দেশ বিদেশ মিলিয়ে, তো দেশে একজন অভিভাবক আছেন ফরাদ মাজার, তিনিও স্বীকার করেছেন না যুক্তরাষ্ট্রের হাত ছিল বা থাকতে পারে। তো এগুলো তো এখন ইতিহাস তো তার আপন গতিতেই চলে, এবং ওই সময় অবশ্যই মানুষ একটা দ্বন্দ্বের মধ্যে ছিল, মানুষের তো ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, বিশেষ করে নির্বাচন দিতে মানে ভোট দিতে না পারার কারণ। যে বাচ্চাটির বয়স হয়তো 8 বছর ছিল 2009, তার বয়স 24 হলো, অথবা যার বয়স 16 ছিল 2009, সে হয়তো 2-1 বছর পর ভোট দিবে, তার বয়স হয়ে গেল 32-35 বছর বয়স হলো, সে ভোট দিতে পারেনি। এই ক্ষোভগুলো তো আওয়ামী লীগের জন্য প্রতি এইভাবেই একটু 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 করে জমেছিল, যার বিস্ফোরণটা 5 আগস্ট ঘটেছে। এবং এই মানুষগুলোর আবেগ, তাদের যে ক্ষোভ, এইগুলোকে পুঁজি করেছে আমেরিকা এবং জঙ্গিবাদী গোষ্ঠীর একটা অংশ। এবং আমি জানি না এই ছাত্র নেতৃত্বে যারা ছিলেন তারা বুঝে করেছে এগুলো নাকি না বুঝে করেছে। আমার মনে হয় যে একটা বড় অংশ বুঝেই করেছে, সব প্ল্যান জেনেই, হয়তো কিছু কিছু মানে ছাত্র বা কেউ না জানলে জানতেও পারে, কিন্তু মানুষের আবেগকে পুঁজি করে তারা এই অভ্যুত্থানটি ঘটিয়েছে। আওয়ামী লীগের জন্য কষ্ট হয়, তারা 15 বছর ক্ষমতায় থেকেও তাদের কোন ধরনের গোয়েন্দা রিপোর্ট ছিল যে মানুষের ক্ষোভকে এইভাবে পুঁজি করা হচ্ছে। অথবা শেখ হাসিনা এত বড় একজন রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও, রাজনৈতিক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তিনি এগুলো বোঝেননি যে কোথায় তিনি নিয়ে যাচ্ছেন, এবং আমি ব্যক্তিগতভাবে এগুলোর জন্য অনেকাংশেই তাকে দায়ী করি। এবং আরেকটা কথা বলে শেষ করি, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র যেখানে রিজিম চেঞ্জ করে এভাবেই করে, সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকে সংশ্লিষ্ট সরকার বা রানিং সরকারগুলোর বিরুদ্ধে নিয়ে বিস্ফোরণটা ঘটায়। এগুলো তো আজকে কথা নয়। প্রাসাদের ছাদে উঠে পতাকাও নাড়তে হয়। হ্যাঁ, এবং এগুলো তো আজকে থেকে না। আপনি চিলি বলেন, আপনি ল্যাটিন আমেরিকার যে অন্য দেশ আলজেরিয়া বলেন,